কে কে জয়েন হয়েছে? ও, চলে এসো এবার আমাদের মেন জায়গাতে। প্রথম কথা হচ্ছে, বেশি নাটক করার কোনো দরকার নেই। জাস্ট আমরা মনে রাখবো শব্দার্থ পরিবর্তনের তিনটে ধারা। কটা ধারা? তিনটে। খুব সিম্পল ভাবে মনে রাখবে শব্দার্থ পরিবর্তনের তিনটে ধারা, ঠিক আছে? এরপরে এই তিনটে ধারা, এই যে তিনটে, একটা হচ্ছে অর্থের বিস্তার বা প্রসার, একটা অর্থের সংকোচ, আর একটা হচ্ছে অর্থের সংক্রম বা সংশ্লেষ। প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি, চাপ নেওয়ার কোনো দরকার নেই। পরীক্ষাতে প্রশ্ন আসবে শব্দার্থ পরিবর্তনের ধারা কোটি এবং কি কি। আমরা উত্তর লিখব তিনটি ধারা, কিন্তু তার সাথেও আমাদেরকে একটু যোগ করতে হবে, কেননা এই তিনটে ধারা ছাড়াও আর দুটো জিনিস পাওয়া যায়, অর্থাৎ গৌণ ধারা পাওয়া যায়। সেটা হচ্ছে একটা অর্থের উৎকর্ষ বা উন্নতি, অর্থাৎ অর্থের উৎকর্ষ বা অর্থের উন্নতি, আর একটা হচ্ছে অর্থের অপকর্ষ বা অর্থের অবনতি। ঠিক আছে, আমরা তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে লিখবো কিভাবে, ডিল কি করবো কিভাবে? তোমাদের তো আর এমসিকিউ নয়, তোমাদেরকে লিখতে হয়। তাহলে প্রশ্ন দেবে শব্দার্থ পরিবর্তনের ধারা কোটি ও কি কি। আমরা জাস্ট একটা বাক্য লিখব যে শব্দার্থ পরিবর্তনের ধারা তিনটি, যথা অর্থের বিস্তার ও প্রসার, অর্থের সংকোচ, অর্থের সংক্রম বা সংশ্লেষ। তারপরে নিচে আমরা জাস্ট পয়েন্ট করব প্যারা করে, যেই তিনটি ছাড়াও আরও দুটি অপ্রধান রয়েছে, ধারা রয়েছে। সেটা হচ্ছে যথা দিয়ে লিখে দেবে অর্থের উৎকর্ষ বা অর্থের উন্নতি, অর্থের অপকর্ষ বা অর্থের অবনতি। এই দুটো জায়গা কিন্তু লিখতে হবে। কারো বাপের ক্ষমতা নেই 2 নম্বর সেখানে কেটে দেবে। কিন্তু যদি তিনটে লিখে দিও তাহলে যদি একটু ইচ্ছে করে তাহলে হাফ নাম্বার কেটে নিতে পারে, কিন্তু পারবে না। এই তিনটে লিখলেও সমস্যা নেই, কিন্তু এই দুটো অ্যাড করার চেষ্টা করবে। ক্লিয়ার হয়েছে জায়গাটা? বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা ভালো করে মাথায় ঢুকে নেবে। প্রথম কথা বলে রাখি, শব্দের বিস্তার বা প্রসার, ডাইরেক্ট চলে আসি তাহলে একে একে আমরা বুঝতে পারবো, এখানে নাটক করে লাভ নেই। প্রথমে আমরা কি পেলাম? শব্দার্থ পরিবর্তনের ধারার প্রথম আমরা তিনটে মুখ্য পেয়েছি, ঠিক আছে? এই যে মুখ্য এবং গৌণ। মুখ্য মানে হচ্ছে যে অরিজিনাল, ঠিক আছে, যার মধ্যে কোনো ভেজাল নেই, মানে সেই প্রধান। আর গৌণ মানে হচ্ছে কি বলতো? গৌণ মানে হচ্ছে সাইড পার্সেন্ট আর কি, সাইড পার্সেন্ট, কাজ চলার মতো, যে ওর সাথে লটকে আছে আর কি। ঠিক আছে, তাহলে যেটা অরিজিনাল সেটা আমাদেরকে জানতে হবে। অরিজিনাল আমরা 3 পেলাম, আর গৌণ আমরা 2 পেলাম, অর্থাৎ টোটাল 5টা। পরীক্ষাতে এলে 3টে মুখ্য, 2টি গৌণ। তাহলে এইখন ঘটনাটা হলো, প্রথমে আমরা কি পেলাম? অর্থের বিস্তার বা প্রসার, এটা পেয়েছি তো। একটু ভালো করে বুঝতে হবে এখানে। অর্থটাকে চুইনগাম ধর, চুইনগাম। চুইনগাম সবাই খেয়েছো তো? নিশ্চয়ই খেয়েছো। চক চক করে চেবাত থাকো সবাই। চুইনগাম খেলে ছাগল হয়ে যাই আমরা। তো এখন দেখো, একটা চুইনগাম খাচ্ছ, চুইনগাম খাওয়ার পরে মুখ থেকে বার করার পরে চুইনগামটাকে তুমি টানতে পারবে এরকম ভাবে? পারবে? জাস্ট আমার সাথে কথা বলো, অন্য নাটক করার দরকার নেই, শুধু বলো চুইনগামটাতে টানতে পারবে তোমরা এরকম করে? টানতে পারবে? স্যার আপনার কথাটা বুঝতেই পারছি না। বুঝতে পারবি নি রে ওই নুনু টানা। আমার। আরে নুনু আমার, শোন ভালো করে শোন। বাবুল কাম মানে বুঝিস তো? বাবুল কাম হ্যাঁ স্যার। খাইছিস তো বাবুল কাম? তো মনে কর বাবুল কামটাকে হ্যাঁ। চিবাই 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 ওর যা রস টস ছিল সব খেয়ে নিয়েছিস, তারপরে এরপরে কি হবে? চিবড়াটা তো ফেলে দিবি নাকি? ওটা নাকি গিলে খাবে? ফেলে দেবে তো। ফেলে দিন। আমরা বাচ্চার সময় কি করতাম বলো তো? হ্যাঁ। ওই বাবুল কামটাকেই আমরা ধরে নিয়ে টানতাম। করেছো এরকম কোনোদিন? হ্যাঁ। তাহলে হ্যাঁ যখন স্যার। একটা বাবুল কামটাকে তুমি ধরে নিয়ে টানছো, মানে ওইটা কি হলো? হ্যাঁ। তুমি সেটাকে প্রসার করলে, তুমি সেটাকে বিস্তার দান করলে, মানে ওই যে ছোট জিনিসটাকে তুমি টেনে বড় করলে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে তুমি হ্যাঁ বলতে স্যার। পারবে তো ওইটুকু জিনিসটাকে আমি টেনে বড় করলাম। নর্মাল আমি কথা বলছি। এরপরে মনে করো কোনো একটা এবার আমাদের কাজ হচ্ছে অর্থটাকে নিয়ে চলো। তাহলে কোনো একটা শব্দের অর্থ যদি ছোট থাকে, আর সেটা যদি পরবর্তী সময় অনেকটা জায়গা জুড়ে বোঝায়, তখনই হয়ে যায় সেটা ওই শব্দের অর্থের বিস্তার।
মানে অর্থটাকে নিয়ে কাজ করবে কিন্তু বাবুরা, শব্দটা এক থাকবে, শব্দটা এক থাকবে, নিপনা এক থাকবে। নিপেন প্রথমে একটা মেয়েকে নিয়ে যদি আজকে ঘুরাই, আর যদি পরবর্তী সময় আমি 4টা মেয়েকে নিয়ে আমি ঘুরে বেড়াই, তাহলে ওই যে আমার আমার অর্থের বিস্তার হয়ে গেল। এবার আমি একটা মেয়ে নিয়ে থাকলে আমাকে কি বোঝানো হতো, আর 4টা মেয়েকে নিয়ে থাকলে কি বোঝানো হতো, তোমরা বুঝে গেছো, নতুন করে বোঝানোর কোনো দরকার নেই। তাহলে যদি কোনো একটা শব্দের অর্থ কোনো এক কালে, অর্থাৎ আগে, আদিতে, প্রাচীনকালে, অনেক আগেকার সময়ে যদি সংক্ষিপ্ত বোঝাতো, মানে একদম একটা অর্থ বোঝাতো, নির্দিষ্ট একটা অর্থ বোঝাতো, কিন্তু পরবর্তী সময় ওই শব্দটাই যদি বিস্তার অর্থে বোঝায়, প্রসারিত অর্থে বোঝায়, অনেকটা জায়গা জুড়ে বোঝায়, তখন তাকে কি বলা হয়? অর্থের বিস্তার বা প্রসার। বিস্তার মানে বুঝতে পারছো, আর প্রসার মানে বুঝতে পারছো, দুটো যেটা অনেকটা জায়গা জুড়ে থাকবে। এটা নর্মাল গেল। এবার আমি যদি সংজ্ঞাটা পড়ি তাহলে কি হবে, যদি কোনো শব্দে প্রথমে সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায়। সংকীর্ণ মানে কি? সংকীর্ণ মানে কি, একটা দেখো, শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, একটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ মানে হচ্ছে যেটা তুমি একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকবে, দ্যাটস কল টু সংকীর্ণ। আর ব্যাপক অর্থে শিক্ষা মানে যখন গণ্ডিটা ছাড়িয়ে তুমি বেরিয়ে চলে যাবে, মানে অনেক বড় একটা জায়গা, মাল্টি ট্যালেন্টেড যখন তুমি, দ্যাটস কল টু ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে সংকীর্ণ মানে যেটা নির্দিষ্ট একটা জায়গাকে বোঝায়, সীমাবদ্ধ মানে যেটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। আমি কোথায় কোথায় ঘুরতে যাই, না আমি টান্টুর দোকানে চা খেতে যাই, আর আমি একটা পান দোকানে যাই, বাস আমার এইটুকুর ভিতরেই সীমাবদ্ধতা। কিন্তু আর একজন সকালে উঠে নিয়ে 10টা জায়গায় ঘুরে বেড়ায়, তাহলে সে কিন্তু সীমাবদ্ধের মধ্যে নেই, আমি জাস্ট দুটোর মধ্যে সীমাবদ্ধ কিংবা একটার মধ্যে সীমাবদ্ধ। তাহলে কি না, কোনো একটা শব্দের অর্থ যদি আদিতে সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায়, কিন্তু কিছুকাল পরে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায়, সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলা হয়। এটাকেও, এই সংজ্ঞাটা যদি তোমাদের ভালো লাগে এটাও মনে রাখতে পারো। না হয় এটা, যখন কোনো শব্দ তার মূল বা আদি অর্থের সংকীর্ণতাকে পরিত্যাগ করে ব্যাপকতর অর্থ গ্রহণ করে, তখন তাকে শব্দের বিস্তার বা প্রসার বা সম্প্রসারণ বলা হয়। আমরা এভাবেও লিখতে পারি, যদি কোনো শব্দের অর্থ আদিতে নির্দিষ্ট কোনো ভাব বোঝায় এবং পরবর্তীতে অনেকটা জায়গা জুড়ে তার ভাব বোঝায়, তখন তাকে শব্দের অর্থ বা শব্দের প্রসার বা শব্দের বিস্তার বলা হয়। বলো, ক্লিয়ার হয়েছে জায়গাটা? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার, উদাহরণে চলে আসো। এই যে পেন, পড়ার পেন লয়, লেখার পেন। দেখো, পেন শব্দের আদি অর্থ ছিল পালকের তৈরি লেখনী। কিসের তৈরি? পালকের তৈরি লেখনী। অর্থাৎ এই যে এইরকম একটা পালক, এখানে কালি ডোবাতো কোনো একটা পাত্রের ভিতরে থাকতো, এখানে যেটা উঠতো ওরা তাল পাতাতে হোক বা যাই হোক সেখানে লেখালেখি করতো। তারপরে ধীরে ধীরে কাঠের কলম এলো, ফাউন্টেন পেন এলো, আরো অন্যান্য কলম এলো, উপাদান বদলিল, উপকরণ বদলে গেল, কিন্তু দেখো অর্থটা এইখানে দেখো, বর্তমানে যে কোনো উপকরণের তৈরি লেখনীকে বোঝানো হয়। এইখানে ভালো করে দেখো, একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। পেন শব্দের আদি অর্থ হচ্ছে পালকের তৈরি লেখনী। এখানে কি লেখা রয়েছে অন্য কোনো কিছু, যে ফাউন্টেন পেন মানে তামার তৈরি, কাঠের তৈরি, কিংবা আরো অন্যান্য কোনো উপকরণ দিয়ে তৈরি লেখনীকে পেন বলা হচ্ছে? আদিতে কি এরকম আছে? দেখো, এইটা দেখে কি তোমাদের মনে হচ্ছে না এটা একটা নির্দিষ্ট অর্থ প্রদান করছে? অনলি ফর পালকের তৈরি লেখনীকে আগেকার সময় পেন বলা হতো। আগেকার সময় পেন মানে অনলি ফর পালকের তৈরি হতে হবে, তবে গিয়ে সেটা পেন। কিন্তু বর্তমানে দেখো তো অর্থটার বিস্তার ঘটেছে কিনা, যে কোনো উপকরণের তৈরি লেখনীকে বলা হয় পেন। এটা তো উপকরণগত কারণ না, আগের ক্লাসে বলেছিলাম। এখন ঘটনাটা হলো, আগেকার সময় পালক হচ্ছে উপকরণ, পালক দিয়ে তৈরি কলমেই হচ্ছে পেন বা লেখনী হচ্ছে পেন। কিন্তু বর্তমানে যে কোনো জিনিস দিয়ে তৈরি, সেটা যদি লেখা যায় সেটাই হলো পেন। তাহলে তোমরা নিজেরা বলো, অর্থের বিস্তার ঘটলো কি ঘটলো না? এখানে কাঠের তৈরি আসতে পারে, এখানে তামার তৈরি কলম আসতে পারে, এখানে লোহার তৈরি কলম আসতে পারে, এখানে যা ইচ্ছা তাই যে কোনো উপকরণ দিয়ে তৈরি কলম আসতে পারে। বুঝতে পেরেছো বিষয়টা? ছেড়ে দাও। হ্যাঁ স্যার। যদি এখানে বলা হতো
আগেকার সময় বাটিতে থাকা ঠান্ডা পদার্থকে আইসক্রিম বলা হচ্ছে, কিন্তু বর্তমানে যে কোনো কাঠি ঢুকিয়ে বা অন্যান্য কোনো জিনিসে থাকলেই, বরফ থাকলেই সেটা আইসক্রিম। উপকরণ বদলাচ্ছে, কিন্তু দেখো এর সামগ্রিক একটা বিষয়ও বদলে যাচ্ছে। আগে যে কোনো একটা পালক নির্দিষ্ট অর্থে বোঝাচ্ছে, পালকের তৈরি হতে হবে তবেই সেটা কলম, না হয় না। অন্য কোনো জিনিস দিয়ে তৈরি যদি হয় তাহলে সেটাকে কিন্তু পেন বলা যাবে না। কিন্তু বর্তমানে সেটা হয়ে গেল কি, যে কোনো উপকরণ দিয়ে তৈরি সেটা যদি লেখা যায় তাহলেই সেটা পেন। তাহলে তোমরা বলো, আগে একটা দেখো নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট একটা জায়গার ভিতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তী সময় সেই সীমাবদ্ধটা পেরিয়ে অনেকটা বিস্তার হলো কি হলো না? বলে ফেলো, হলো কি হলো? হয়েছে। হয়েছে। তাহলে এইটা হলো কি আমাদের অর্থের প্রসার বা অর্থের বিস্তার বা অর্থের সম্প্রসারণ। বর্ষ শব্দটাই যদি দেখো, আবার দেখো বর্ষ শব্দের আদি অর্থ ছিল বর্ষাকাল। বর্ষাকাল মানে কি, বৎসরের একটা মাত্র অংশ তো, হ্যাঁ কি না? হ্যাঁ, একটা অংশ। কিন্তু বর্তমানে বর্তমানে তোমরা বৎসর হিসাবে কি বোঝো? পুরা বর্ষটাকে বোঝো কি বোঝো না? হয়েছে। বলো। বর্তমানে পুরো বর্ষটা বর্তমানে বর্ষ মানে আমরা কি বুঝি? গোটা বছর। তোমার যদি বলা হয়, আমি যদি নর্মাল বলি যে কেমন ভাবে বলবো, তোমরা বর্ষ মানে বুঝতে পারছো তো, যে 1 বর্ষ, 2 বর্ষ, 3 বর্ষ, 4 বর্ষ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা বর্ষ মানে পুরো বছরটাকে বুঝি, কিন্তু আগেকার সময় বর্ষ মানে শুধু ছিল বর্ষাকাল। তাহলে ভালো করে বলো তো, এইটা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝালো কি বোঝালো না? আগেকার সময় নির্দিষ্ট একটা বর্ষাকাল, কিন্তু বর্তমানে হ্যাঁ, সেই বর্ষটা কি হলো, ওর পুরো জায়গাটা প্রসার করে নিল, পুরো বছরটাকে। 1 বছর ক মাসে হয়? 12 মাস। 12 মাস। তাহলে 12 মাস। পুরো 12 মাসটাকে অ্যাটাক করলো। আর এখানে কটা মাস ছিল? একটি মাস। একটা মাস। আর এখানে দেখো দুটো ঋতু ঢুকে আছে, তাই তো? কথার কথা, মানে দুটো ঋতু মিলে বর্ষাকালটা হয়। তাহলে দেখো এইটার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু এইটার মধ্যে এই যে এই বর্তমানে শব্দটি বৎসরের একটি মাত্র অংশে ব্যবহৃত না হয়ে সারা বৎসর অর্থে ব্যবহৃত হয়। তাহলে সারা বৎসর মানে টোটাল 12 মাস। তাহলে দেখো অর্থের কি হলো, প্রসারিত হলো, প্রসারিত হলো। বলো, হয়েছে? এরপরে ধরো হ্যাঁ স্যার। কুম্ভকার। কুম্ভকার, দেখো কুম্ভকার শব্দের আদি অর্থ ছিল কলসি নির্মাণ করে যে। কুম্ভ মানে হচ্ছে কলসি, ঠিক আছে? কুম্ভ নির্মাণ করে যে বা কলসি নির্মাণ করে যে, তাকেই বলা হতো কুম্ভকার। কিন্তু বর্তমানে যে কোনো মাটির পাত্র নির্মাণকারীকে কুম্ভকার বলা হয়। বলো, হ্যাঁ কি না? আগেকার সময় হ্যাঁ। কলসি যারা নির্মাণ করতো, অনলি ফর কলসি, তখন বলবে দাদা এটাও তো মাটির। আরে না রে ভাই, শুধু মাটির। ও যদি একটা মাটির চায়ের কাপ বানিয়ে দিত, তাকে কুম্ভকার কখনো বলা হতো না। যে কলসি তৈরি করবে তাকেই কুম্ভকার বলা হতো। কিন্তু বর্তমানে কি হচ্ছে, যে যে কোনো মাটির পাত্র নির্মাণকারীকে কি বলা হয়? কুম্ভকার বলা হয়। তাহলে অর্থের বিস্তার ঘটলো কি ঘটলো না বলো? এই যে একটা সংকীর্ণতা, এই যে একটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা ত্যাগ করে একটা ব্যাপক অর্থ ধারণ করলো। দ্যাটস কল টু কি? কুম্ভকার। ভালো করে দেখো, কালী শব্দ, কালী শব্দ এসেছে তো? কালী শব্দের মূল অর্থ পরিবর্তিত অর্থ, এখানে তাহলে এইটা ঢুকেছে। তাহলে দেখো কালী শব্দের অর্থ ছিল কালো রঙের তরল পদার্থ। এখন কালী বলতে যে কোনো রঙের লেখার কালীকেই বোঝানো হয়। আগেকার শুধুমাত্র কালো রং, সীমাবদ্ধতা ছিল, নির্দিষ্টতা ছিল, কিন্তু বর্তমানে যে কোনো রঙের। আর কালো আর যে কোনোর ভিতরে পার্থক্য তো আছেই ভাই। শুধুমাত্র কালো আর নীল, হলুদ, সবুজ রং যা ইচ্ছা পাবি সেগুলো সব, পার্থক্য তো আছেই। তাহলে ছোট একটা অংশ থেকে যখন বিরাট একটা অংশে চলে গেল অর্থটা, তখনই হয়ে গেল অর্থের প্রসার। তাহলে এইটা কি হলো, এর এই যে যেটা হলো, তাহলে মূল অর্থ কি বা আদি অর্থ কি? না কালো রঙের তরল পদার্থ। পরিবর্তিত অর্থ কি? যে কোনো রঙের তরল পদার্থ, তাই তো? তাহলে এটা কি ঘটলো? অর্থের প্রসার ঘটলো। তাহলে এখানে আমরা অর্থের প্রসার করে নিয়ে, অর্থের প্রসার কাকে বলে আমরা সেটা লিখে দেবো, বাস খেলা খতম। বোঝা গেল বিষয়টা? এইরকম ভাবে কিন্তু প্রশ্ন থাকে। মির্জাফর, হ্যাঁ স্যার। তোমরা বলো না মির্জাফরের নাম
শুনতে না শুনতেই প্রথমে তোমাদের মির্জাফর বাবুকে মনে পড়ে, নামটা মনে পড়ে, নাকি মির্জাফর শুনতে শুনতে আমরা বিশ্বাসঘাতকতাকে স্মরণ করি? বলো। মির্জাফরকে চিনো তো তোমরা, জানো তো? সিরাজউদ্দৌলা পড়েছো তো নিশ্চয়ই হ্যাঁ ক্লাস স্যার। 10-এ। মির্জাফর, তুই মির্জাফরের মতো হোস না তো ভাই, মানে তুই বিশ্বাসঘাতকতা করিস না। বর্তমানে মির্জাফর মানে বিশ্বাসঘাতকতাকে অ্যাটাক করা হয়, কিন্তু মির্জাফর মানে কি? মির্জাফর মানে হচ্ছে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, ঐতিহাসিক একটা ব্যক্তির নাম, কিন্তু যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তি অর্থেই আমরা ব্যবহার করি কি মির্জাফর। তাহলে দেখো অর্থটা বিস্তার লাভ করেছে, প্রসার ঘটেছে ঘটেছে। এবারে দেখো আদিম। আদিম মানে ছিল কি আগেকার সময় প্রথম, যেই প্রথম সেই আদিম, কিন্তু বর্তমানে বলা হয় আদিম মানে প্রাচীন। বলে দাদা বুঝলাম না। আরে আদিম মানে হচ্ছে ফার্স্ট, আগেকার সময়, আর বর্তমানে তার অর্থ হচ্ছে প্রাচীন। তোমাকে যদি বলা হয় তুমি কি কি প্রাচীন জিনিস জানো, ভাই যে কোনো জিনিসেই প্রাচীনতা থাকে, থাকে কি থাকে না বলো? থাকে কি থাকে না? চর্যাপদ প্রাচীন। হ্যাঁ স্যার থাকবে। আগেকার সময় যে প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে আমরা পাথর পেলাম, আগুন জ্বালানো করলাম, ইতিহাসের একটা প্রাচীনতা আছে। তাহলে যে কোনো জিনিস একদম পুরনো, সেই অর্থে আদিম অর্থটা এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো এখানে বিস্তার লাভ করলো। এখানে প্রাচীন বলতে যে কোনো আগেকার জিনিসকে বোঝানো হচ্ছে আদিম অর্থে, হ্যাঁ কি না? আর এখানে আদিম মানে আগেকার সময় প্রথম হতো বা প্রথম স্থান অধিকার করতো বা প্রাথমিক যে জিনিসটা, সেইটাকে বোঝানো হতো আদিম অর্থে আগেকার সময়। কিন্তু বর্তমানে এই আদিম বলতে প্রাচীনকে বোঝানো হয়, অর্থাৎ যে কোনো আগেকার জিনিস, যে কোনো। তাহলে যখন একটা জিনিস থেকে যে কোনো শব্দটা চলে আসবে তখনই সেটা অর্থের প্রসার ঘটে গেল। গ্লাস, কাঁচের তৈরি জলপাত্র। আগেকার সময় কাঁচের তৈরি জলপাত্রকে বলা হতো গ্লাস, কিন্তু বর্তমানে দেখো প্রচলিত যে কোনো কিছুর দ্বারা তৈরি জলপাত্র। নয় কি? নয় কি বলো? তামার গ্লাস, হ্যাঁ স্যার। পিতলের গ্লাস, লোহার গ্লাস। আগেকার সময় ছিল কাঁচের তৈরি, তাহলে নির্দিষ্টতা ছিল কি ছিল না? সীমাবদ্ধতা ছিল। কিন্তু সেই একটা থেকে হয়ে গেল হ্যাঁ যে কোনো কিছু দ্বারা তৈরি জলপাত্র। তাহলে অর্থের প্রসার ঘটলো। তৈল, যেটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এইবারে তৈল, তিল থেকে জাত বা তিল থেকে তৈরি তেল। তাহলে দেখো তিল থেকে যে তেলটা তৈরি হবে সেটাকেই বলা হতো তৈল, অর্থাৎ সেটাকে তিল থেকে তৈরি হতে হবে। তৈল মানেই আগেকার সময় ছিল যে তিল থেকে তৈরি একটা তরল পদার্থ, সেটা হচ্ছে তেল। কিন্তু বর্তমানে তৈল মানে হচ্ছে কি যে কোনো প্রকারের তেল। সেটা বাদামের তেল হতে পারে, সেটা তোমার সর্ষের তেল হতে পারে, সেটা তোমার সোয়াবিনের তেল হতে পারে, যে কোনো তেল হতে পারে। তাহলে দেখো আগেকার সময় ছিল শুধুমাত্র তিল থেকে তেল, কিন্তু বর্তমানে যে কোনো প্রকারের তেল। অর্থের বিস্তার ঘটলো। ঘটেছে কি ঘটে না? ঘটেনি বলো? ঘটেছে। এটা তোমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পরশু বা পরশ্ব। পরশ্ব শব্দ থেকেই পরশু শব্দটা বাংলাতে এসছে আর কি, ঠিক আছে? তো যে কোনো দুটো দিতে পারে, পরশুও দিতে পারে আবার পরশ্বও দিতে পারে। এই পরশ, এই টার্মটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? পরশ্ব। তো দেখো পরশু বা পরশ্ব মানে এর আদি অর্থ ছিল আগামীকালের পরের দিন। আগামীকালের পরের দিন মানে হচ্ছে কালকের পরের দিনটা, সেটা হচ্ছে পরশু। কবে যাবি রে? এই কাল বাদ পরশু যাব, হ্যাঁ কি না? কিন্তু বর্তমানে আমরা কি বলি? আগামীকালের পরের দিনটাকেও বুঝি আর গতকালের পূর্ব দিনটাও বুঝি। দুইভাবে বলা যায়। কবে গেছলি রে? এই পরশু দিন গেছিলাম, মানে কি ও আগের দিনটাকে বোঝাচ্ছে, আগের দিনের আগের দিনটাকে, হ্যাঁ কি না? তাই তো রে। কবে যাবি? এই পরশু দিন যাব। তাহলে ভালো করে বোঝো, আগেকার সময় আদি অর্থ ছিল পরশু শব্দের একটাই, সেটা হচ্ছে মানে কালকের পরের দিন, অর্থাৎ আগামীকালের পরের দিন। কবে যাবে? আগামীকালের পরের দিন, অর্থাৎ পরশু যাব। কিন্তু এইখানে প্রচলিত অর্থে আমরা পরশু শব্দ দুভাবে ব্যবহার করি। যদি বলা হয় কবে যাবি, পরশু দিন যাব, মানে আগামীকালের পরের দিন যাব। যদি বলা হয় কবে গেছলি বা কবে গিয়েছিলে, গতকালের পূর্ব দিন গিয়েছিলাম, অর্থাৎ পরশু গিয়েছিলাম। পরশু। যদি বলা হয় কবে গিয়েছিলে, দুদিন আগে গিয়েছিলাম, মানে পরশু দিন গিয়েছিলাম। কবে যাবে? পরশু দিন যাব। তাহলে ভালো করে দেখো দু অর্থে ব্যবহার হচ্ছে পরশুটা এখানে, হচ্ছে?
হ্যাঁ অর্থের বিস্তার বিস্তার ঘটলো, ঘটেছে তো। দেখো একটা নির্দিষ্ট ছিল এইটা, হ্যাঁ আগামীকালের পরের দিন, সেখান থেকে এখানে আমরা দুটো জিনিস পেলাম। বলো, ক্লিয়ার হয়েছে বাবুরা? অর্থের বিস্তার বা প্রসার, কারো কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পেন শব্দ হ্যাঁ ইম্পর্টেন্ট, স্যার। কুম্ভকার শব্দ ইম্পর্টেন্ট, আর এখানে তৈল শব্দ ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে মনে রাখবে। বর্ষটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু চেষ্টা করবে পেন, বর্ষ, তবে যেহেতু এইটা থেকে উদাহরণ দিয়েছে এবারে নাও দিতে পারে। এইবারে উদাহরণ না দিয়ে ডাইরেক্ট তোমাদেরকে প্রশ্ন দেবে যে অর্থ বিস্তার কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে? এইটা মনে রাখবে। এইবারে আশা রাখছি ওই রকম ইয়ে করবে নি, ডাইরেক্ট ইয়ে দিয়ে দেবে আর কি, মানে প্রশ্ন দেবে এরকম, কাকে বলে আর উদাহরণ দাও। হ্যাঁ, তবে পরশু দিনটা মনে রাখবে, তৈলটা মনে রাখবে, কালিটা এসে গেছে, পেন, কুম্ভকার, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। বুঝে তো গেলিস আর কি। এবার হচ্ছে অর্থ সংকোচ। সংকোচ মানে সেই জিনিসটা লয় যে বলতে সংকোচ করছি, ওটা নয়। সংকোচ মানে হচ্ছে কি বলতো, কোনো একটা বড় জিনিস থেকে যখন ছোট জিনিস হয়েছে। একটা বেলুনের ভিতরে তুই বিশাল হাওয়া ঢুকাই দিলি, এবারে বেলুনের ভিতরে হাওয়াটা যখন ঢুকাই দিলি, তারপরে হালকা মনে করো এখানে একটা ছিদ্র করে তুমি চিপে দিলে বেলুনটাকে, তখন বেলুনটা কি হলো, সংকুচিত হয়ে গেল। তুমি মুখটা রাক্ষসের পর হা করলে, তারপরে কেউ তোমাকে কিছু একটা বলে দিল, মুখটাকে বাংলার পাঁচ, এই বাংলার পাঁচটাই হচ্ছে সংকোচ। মানে কোনো একটা বড় জিনিস থেকে যখন ছোট জিনিসে চলে আসে। তাহলে এটার বিপরীতটা কি অর্থের সংকোচ নয়? বলো, এটার বিপরীতটাই তো। অর্থাৎ আদিতে কোনো একটা শব্দের অর্থ যদি ব্যাপক ভাব বোঝাতো এবং বর্তমানে সেটার অর্থ যদি সংকীর্ণ ভাবকে বোঝায়, দ্যাটস কল টু শব্দে অর্থের সংকোচ। বোঝা গেল বিষয়টা? দেখো সেটাই আছে। প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ব্যাপক ব্যাপক ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে তার একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝায়, সেই প্রক্রিয়াকে অর্থ সংকোচ বলে। অন্যদিকে যেটা তোমাদের মনে হবে, মানে অন্যভাবে, হয় এটা না হয় এটা, এই দুটোর ভিতরে যে জিনিসটা তোমাদের সহজ মনে রাখতে, বুঝতে সুবিধা হবে, সেই জিনিসটাই তোমরা মনে রাখার চেষ্টা করবে। সেই কারণেই বিকল্প একটা দেওয়া আছে। যখন কোনো শব্দ তার মূল বা আদি অর্থের ব্যাপকতা হারিয়ে সংকীর্ণতার অর্থে ব্যবহৃত হয়, তখন তাকে শব্দের সংকোচ বা সংকোচন বলা হয়। তাহলে যখন কোনো শব্দ তার কি, যখন কোনো শব্দের আদি অর্থ ব্যাপক অর্থকে বোঝায় বা ব্যাপক ভাবকে বোঝায়, কিন্তু পরবর্তী সময় সেই অর্থটি যদি সংকীর্ণ অর্থকে বোঝায়, তখন তাকে আমরা কি বলি, বলে ফেলো। বা একটি মাত্র অর্থকে যদি বোঝায় বা বস্তুকে বোঝায়, তখন আমরা কি বলি, অর্থের সংকোচ। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল? যখন কোনো শব্দ তার হ্যাঁ মূল স্যার। আদি অর্থের ব্যাপকতা হারিয়ে সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ উল্টোটা কি হবে, বড় থেকে, ব্যাপকতা থেকে ও সংকীর্ণ ভাবকে বোঝাবে, অর্থাৎ ছোট ভাবকে বোঝাবে। মানে অনেক বড় জায়গা জুড়ে ছিল অর্থটা, কিন্তু বর্তমানে এসে হয়ে গেছে একদম একটা নির্দিষ্ট মাত্র অর্থ। চলে এসো বোঝা যাক। মৃগ, মৃগ একটা শব্দ ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে নেবে, প্রচন্ড পরিমাণে পরীক্ষাতে আসে। মৃগ, মৃগ আগেকার সময় মানে ছিল কি বলো, বন্য জন্তু বা বন্য পশু। যে কোনো পশুকে বোঝানো হতো মৃগ। তাহলে যে কোনো পশু মানেই কি রে ভাই, হাতি, ঘোড়া, আরো যা কিছু আছে, ইঁদুর মিদুর যা কিছু ধরবি সবগুলা, হ্যাঁ কি না? আগেকার সময় মৃগ হ্যাঁ মানে একটা হাতি দেখলো, বাবারে মৃগ দেখলাম। বর্তমানে বলতো, হাতি দেখার পরে মৃগ এমন মারবে না টাস করে, বলো বর্তমানে হাসবে কি হাসবে না? তুমি যদি একটা হাতি দেখে হ্যাঁ এসে নিয়ে বলো আমি একটা মৃগ দেখবো, মৃগ দেখলাম, মৃগ মানে হুম, তোমরা সবাই জানো, মৃগ বা মৃগ মানে সবাই জানো হরিণ, হ্যাঁ কি না? এটা তো সবাই জানো, বাচ্চা থেকে পড়ে আসছি আমরা। হ্যাঁ স্যার। কিন্তু আগেকার সময় মৃগ শব্দের অর্থ ছিল যে কোনো পশু, যে কোনো পশুকে বোঝানো হতো। বাঘ শিয়াল যে কোনো আছে, যে কোনো পশুকে বোঝানো হতো আমাদের মৃগ, মৃগ অর্থে বোঝানো হতো। কিন্তু বর্তমানে বাবুরা দেখো, এই অর্থের যে বিস্তার ভাবটা, সেই অর্থের বিস্তারটা কি হয়েছে, এখানে সংকোচ হয়ে গেছে। অর্থাৎ বর্তমানে একটা বিশেষ বন্য প্রাণীকে বোঝায়, অর্থাৎ হরিণকে বোঝায়। তাহলে দেখো, একটা বড় জায়গা থেকে যখন ছোট জায়গাতে চলে এলো, একটা মাত্র জায়গাতে চলে এলো, হরিণ কিন্তু একজন। হরিণকে কখনো বলা যাবে না যে হরিণ আর বাঘ যমজ ভাই, কখনো বলা যাবে না। এটা যাবে কি? কখনো তোমরা বলতে পারবে না না, যে ছুঁচার
ইন্দুর যমজ ভাই নয়, ওর দুজন আলাদা আলাদা। তাহলে সেই জন্য আগেকার সময় যে কোনো পশু যে কোনো থেকে যদি একটা নির্দিষ্টতে চলে আসে তাহলে দ্যাটস কল টু অর্থের সংকোচ। বোঝা গেল? যেমন প্রদীপ, প্রদীপ ছিল আগেকার সময় যে কোনো আলো। সূর্যের আলোকে দেখলাম, প্রদীপ দেখলাম। বর্তমানে বলতো যা দেখি কত বড় দম আছে সূর্যের। এই জানিস আজকে প্রদীপে গ্রহণ লেগেছে, কিংবা জানিস আজকে না সূর্যের প্রদীপটা আসতে অনেক দেরি লাগছে, বলবি তো এইরকম। তাহলে বর্তমানে প্রদীপ বলতে কি বোঝানো হয় রে? নির্দিষ্ট একটা পাত্রে যদি কোনো সলতে থাকে, সেই সলতে থেকে প্রজ্বলিত যে আলো, দ্যাটস কল টু প্রদীপ। হ্যাঁ কি না? ভালো করে দেখো, বর্তমানে প্রদীপ জ্বালানো মানে কি? হ্যাঁ, প্রদীপ জ্বালানো মানে কি? সলতে থাকবে, সেই সলতেতে আগুন জ্বালানোর পরে যে আলোটা আসে সেটাই তো প্রদীপ। হ্যাঁ কি না? তাহলে দেখো, যে কোনো আলো থেকে বিশেষ ধরনের তৈল দাহ্য আলো, যা সলতে সহযোগে আলোচ আলোচনালয়ে আলো প্রদান করে। তাহলে ভালো করে দেখো, বিশেষ ধরনের তৈলদাহ্য আলো যা সলতে সহযোগে আলো প্রদান করে, অর্থাৎ এটা দিয়েই কিন্তু হতে হবে সেটাকে। কাঠ দিয়ে আলো জ্বালালাম আর আমি তাকে প্রদীপ বলে দিলাম, হবে না। সলতে দিয়ে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে রেখে সেটাকে কিন্তু আলো জ্বালাতে হবে, তবে সেটা প্রদীপ। সেই আলোটা প্রদীপ। সলতে দ্বারা আগত যে আলো সেটাই হচ্ছে প্রদীপ। আর আগেকার সময় যে কোনো আলোকে প্রদীপ বলা হতো। তাহলে যে কোনো আলো, সূর্যের আলো, কৃত্রিম আলো, প্রাকৃতিক আলো, যে কোনো আলো, লাইটের আলো প্রদীপ। কিন্তু বর্তমানে না, শুধুমাত্র সলতে সহযোগে উৎপন্ন যে আলো সেটাই হচ্ছে প্রদীপ। তাহলে দেখো, সংকোচ হয়েছে এটা? বৃহত্তর জায়গা থেকে ছোট একটা জায়গায় এলো, নির্দিষ্ট একটা জায়গাতে এলো। বলো, হ্যাঁ এসছে? স্যার। এসছে। মুনিশ, মুনিশ শব্দের অর্থ হচ্ছে যে কোনো মানুষ। আগেকার সময় সে গরিব হতে পারে, বড় মানুষ হতে পারে, ছোট হতে পারে, শ্রমিক হতে পারে, শ্রমজীবী হতে পারে, যে কোনো মানুষ। রক্ত মাংসের তৈরি যে কোনো গতিশীল প্রাণী হচ্ছে মানুষ, যে কোনো। ওখানে কোনো জাতিভেদ, কোনো কিছু বর্ণ টর্ণ কিচ্ছু দেখা হবে না, মুনিশ। কিন্তু বর্তমানে মুনিশ বলতে মজুরকে বলা হয়, যারা খাটাখাটি করে। তাহলে দেখো, যে কোনো থেকে একটা সম্প্রদায়ে এলো, বলো, এসেছে, হ্যাঁ, অর্থের সংকোচ ঘটেছে। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অন্ন, অন্ন ইম্পর্ট্যান্ট, প্রদীপ ইম্পর্ট্যান্ট, মৃগ ইম্পর্ট্যান্ট। তোমাদের পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে এই তিনটা। অন্ন, আগেকার সময় যে কোনো খাদ্যকে বাবু অন্ন বলা হতো। যে কোনো খাদ্যকে, তুমি ভাত খাও, তুমি রসুন খাও, তুমি পেঁয়াজ খাও, তুমি যাই খাও, ম্যাগি খাও, যে কোনো খাবার সব কি অন্ন। কিন্তু বর্তমানে তুমি ম্যাগি খেয়ে নিয়ে বলছো, মা আমি জানো অন্নটা বিশাল টেস্ট, এমন ঝাড়ুটা নিয়ে মারবে না, বলবে তোমার শ্বশুর বাড়িতেও জায়গা হবে না। বলো, ম্যাগি খাওয়ার পরে তুমি বলতে পারবে মা আমি অন্ন খাচ্ছি? বলতে পারবে? না স্যার। কখনোই পারবে না। তাহলে আগেকার সময় অন্ন মানে ছিল যে কোনো খাদ্য, কিন্তু বর্তমানে দেখো একটা নির্দিষ্টকে বোঝায়, সেটা হচ্ছে ভাত। বুঝতে পারলে? সেটা হচ্ছে ভাত। তাহলে দেখো, অর্থের বিস্তার থেকে কি হলো? অর্থটা সংকোচ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি? অর্থের সংকোচ। বোঝা গেল বিষয়টা বাবুরা? দুটা জিনিস, বলো ক্লিয়ার? হ্যাঁ, একটা অর্থের, হ্যাঁ স্যার। একটা হচ্ছে অর্থের বিস্তার বা প্রসার, আর একটা হচ্ছে অর্থের কি, মানে সংকোচ। এটা বড় মুখা, এটা ছুঁচা মুখা, এই আর কি বিষয়। বড় মুখা যদি ছুঁচা মুখা হয়ে যায় তাহলে কি হবে? অর্থের সংকোচ। ছুঁচা মুখা যদি বড় মুখা হয়ে যায় তাহলে কি হবে? অর্থের বিস্তার। বাস, পুরাল। এবার অর্থের সংক্রম বা অর্থের সংশ্লেষ, এটা মানে হচ্ছে রূপান্তর। এটা মানেই হচ্ছে কি বলতো? এটা মানেই হলো রূপান্তর। তোমরা অর্থের ইয়ে করে এসছো, ধ্বনি রূপান্তর পড়ে এসছো। সেখানে ধ্বনি রূপান্তরের ক্ষেত্রে কোনো জিনিসের কি আগম বা কোনো জিনিসের কি লোপ ঘটে? বলো, না কোনো কিছুই ঘটে না। বরঞ্চ কোনো কিছু না ঘটে সেটার পুরোপুরিভাবে
বদলে যায়। এখানেও সেই ঘটনাটা, অর্থের সংক্রম বা সংশ্লেষ। সংক্রম মানে কি বলা হচ্ছে? সংক্রম বা সংক্রমণ। সংক্রম মানে হচ্ছে কি বলতো? সঞ্চারণ বা গমন করা, বা এক স্থানে যদি অন্য, এক স্থান থেকে যদি অন্য স্থানে চলে যায়। এই জায়গায় ছিল, এই জায়গায় এই এর ঘাড়ে ছিল, এই ঘাড়ের থেকে যদি ওই ওর ঘাড়ে চলে যায়, সেটা অর্থের সংক্রমণ বা অর্থের সংশ্লেষ। সংশ্লেষ মানেও হচ্ছে এইরকমই একটা জিনিস যে একাধিক উপাদান বা গুণাবলী বা তথ্যকে একত্রিত করে যদি নতুন কোনো সামগ্রিক রূপ বা ধারণার সৃষ্টি করে, তখন সেটাকে বলা হয় সংশ্লেষ। মানে একটা জিনিস থাকবে, সেটাকে অতিক্রম করবে, তারপরে আর একটা জিনিস থাকবে, সেটাকে অতিক্রম করবে, তারপর এমন একটা জিনিস আসবে যেটা নতুন, এগুলোর সাথে কোনো কানেকশন নাই। আমরা এটা সংজ্ঞাটা পড়লে ভালো করে বুঝতে পারবো। পরীক্ষাতে এইটা কিন্তু দিতে পারে, এটা পরীক্ষাতে দিতে পারে। ঠিক আছে, যে অর্থের সংক্রম বা অর্থের দুভাবে দিতে পারে। হ্যাঁ, একটা দিতে পারে অর্থের সংক্রম বলতে কি বোঝো, না হয় টার্মটা চেঞ্জ করতে পারে অর্থের সংশ্লেষ বলতে কি বোঝো। তাহলে অর্থের সংক্রম বা সংশ্লেষ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, 2 নম্বর প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে। তো ভালো করে মনে রাখ। দেখো আমরা একটু সংজ্ঞাটা পড়ি, তাহলে বুঝতে পারবে। শব্দের অর্থ পরিবর্তন কতকগুলি ধাপের মধ্য দিয়ে হয়? অবশ্যই। তার মধ্যে আমরা 2টো ধাপ পেয়েছি। একটা ধাপ কি পেয়েছি তোমরা নিজেরা বলো? ছুঁচা মুহা থেকে বড় মুহা, তাহলে কি হবে? অর্থের অর্থের প্রসার। প্রসার, তাহলে এটা একটা ধাপ, তাই তো। তারপরে কি পেলাম? বড় মুহা থেকে ছুঁচা মুহা, এটা কি হবে? অর্থের সংকোচ। অর্থের তাহলে এটা তো সংকোচ। একটা একটা ধাপের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে অনেকগুলো ধাপের মধ্য দিয়ে কিন্তু অর্থের পরিবর্তন ঘটে। এখন কি হয় না, অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়ায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না। মানে অর্থটা ধাপে ধাপে আস্তে আস্তে মূল অর্থের সাথে যখন কোনো ওর সংযোগ খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ নতুন একটা অর্থে রূপান্তর হয়ে যায়, তখনই তাকে বলা হয় অর্থের সংক্রম বা সংশ্লেষ। অর্থাৎ দেখো, যখনই অন্য মানে যখন মূল অর্থের সাথে ওর কোনো মানে মূল শব্দের যে অর্থ তার সাথে যখন কোনো যোগাযোগ বা সুযোগ পাওয়া যায় না, মানে ওর রূপের সাথে এক খুঁজে পাওয়া যায় না, ওর মিল খুঁজে পাওয়া যায় না, একদম দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ঠিক আছে, তখন শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে। এই ধরনের পরিবর্তনকে অর্থ, ভালো করে আরেকবার বলি, এলোমেলো হয়ে গেল বোঝাতে গিয়ে। দেখো পুরোটা একবার পড়ে দিচ্ছি, যে এখান থেকে অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে। তাহলে আমরা এইটুকুও পয়েন্ট কিন্তু লিখতে পারি পরীক্ষাতে, যে যখন কোনো একটি শব্দের অর্থ এক বস্তু থেকে একেবারে ভিন্ন একটি বস্তুতে সরে আসে ওর অর্থটা, তখনই তাকে অর্থের সংক্রম বা সংশ্লেষ বলা হয়। ওই যে বললাম না, সংক্রমণ মানেই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে গমন করা, সংক্রম ভিন্ন জায়গাতে। এরপরে এক জায়গা থেকে আরেক জায়গা মানে হচ্ছে এমনটা তো নয় যে এক কুয়া থেকে আরেকটা কুয়ায় ঝাঁপ দিতে যাচ্ছি আমি, দুটাই কুয়া হলো। তুমি রামের বাড়ি গেছিলে আর শ্যামের বাড়ি যাবে, দুটো কি কখনো এক? কখনোই এক নয়, দুটো আলাদা। তোমার নিজের বাড়ি ছেলে অন্য তুমি একটা জায়গাতে গেলে, দুটো পরিবেশ আলাদা, দুটো জায়গা আলাদা, দুটোর সাথে তুমি কোনো রকম মিল খুঁজে পাবে না তখন। ঠিক আছে, এই ধরনের যে পরিবর্তন তাকে বলা হয় অর্থের সংশ্লেষ বা অর্থের সংক্রম। আর একটা আছে সংজ্ঞা, সেটা একটু পড়ি। যখন কোনো শব্দ তার মূল বা আদি অর্থ থেকে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন বা ভিন্ন অর্থ পরিগ্রহ মানে গ্রহণ করা, হ্যাঁ, গ্রহণ করে বা পরিগ্রহ করে, তখন তাকে শব্দার্থের সংক্রমণ বা সংশ্লেষ বা রূপান্তর বলা হয়। বলো এইবারে বুঝতে পেরেছো যে যখন কোনো একটা শব্দের মূল অর্থ বা আদি অর্থ পরিবর্তিত হয়ে একদম নতুন একটা অর্থ সে গ্রহণ করে, যখন নতুন অর্থটা গ্রহণ করে তখন সে নতুন অর্থটার সাথে আদি অর্থটার কোনো রকম কোনো মিল থাকে না বা যোগাযোগ থাকে না, সম্পূর্ণভাবে নতুন অর্থে সে রূপান্তর হয়ে যায়, তখন তাকে বলা হয় অর্থের সংক্রমণ বা সংক্রম বা সংশ্লেষ। উদাহরণ দিয়ে বোঝো, তাহলেই বুঝতে পারবে। সন্দেশ, বল সন্দেশ মানে কি বোঝো বর্তমানে? সন্দেশ মানে বলো বাবু।
সন্দেশ মিষ্টি। মিষ্টি। তাহলে আমরা বর্তমান যুগে বাস করছি, সেই জন্য আমাদের শব্দটার অর্থ আমরা বর্তমানেই বলবো, তাই না? কিন্তু আগেকার সময় সন্দেশ মানে ছিল কি সংবাদ বা খবর। তোমরা টিভিতে হয়তো শুনে থাকবে, কুছ সন্দেশ আয়া হ্যায় ক্যা, উধার সে কুছ সন্দেশ আয়া হ্যায় ক্যা, শুনেছো? স্যার শুনেছি, সিনেমাতেও শুনেছি। আগেকার সময় ছিল সংবাদ বা খবর, সেটা ছিল সন্দেশ। হ্যাঁ রে ভাই, সন্দেশের সাথে মিষ্টির কোনো সম্পর্ক আছে বলো? না। কিন্তু বর্তমানে আমরা দেখবে কোনো জায়গাতে যদি যাই, তাহলে দেখবে কি করি আমরা, সেখানে গিয়ে কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, কিছু সন্দেশ আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, সেই অর্থে মিষ্টি ঢুকে গেছে এখানে। কিন্তু এখন এক বিশেষ শ্রেণীর মিষ্টি অর্থে শব্দটি ব্যবহৃত হয়। সন্দেশ শব্দটি তার আদি অর্থ থেকে পরিবর্তিত হয়ে নতুন সম্পূর্ণ বা ভিন্ন অর্থ পরিগ্রহ মানে গ্রহণ, গ্রহণ করায় অর্থের সংক্রমণ বা সংশ্লেষ ঘটেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ। গুড। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে আদি অর্থটার সাথে এর মিষ্টির কোনো রকম কিন্তু কোনো কানেকশন কিন্তু নাই। এরপরে যদি বলবে তাহলে দাদা এইগুলা, বাবু দেখো, যে কোনো খাবার, যে কোনো খাবারের ভিতরে ভাত কিন্তু থাকে, থাকে কি থাকে না? থাকে তো। আদি অর্থের সাথে এর সংকোচ বা প্রসার হলেও মিল তো আছে, হ্যাঁ কি না? আছে তো। যে কোনো মানুষ, যে কোনো মানুষের মাঝেই কিন্তু মজুর থাকে বাবু। যে কোনো আলো, তার মধ্যেই প্রদীপের আলো ঢুকে থাকে বাবু। যে কোনো পশু, তার মধ্যেই হরিণ ঢুকে থাকে বাবু। আরো দেখো নুনুরা, কাঁচের তৈরি পাত্র আর যে কোনো কিছু দ্বারা তৈরি পাত্র, এখানে কিন্তু কাঁচের ইয়ে ঢুকে আছে, আছে কি নেই বলো? আছে তো। তাহলে এই হচ্ছে বিষয়। দেখো এর সাথে আগে আদির সাথে পরবর্তীর একটা যোগসূত্র আছে, কিন্তু বাবুরা এইখানে কোনো যোগসূত্র থাকবে না, কোনো যোগসূত্র থাকবে না। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? যে একটা শব্দের অর্থ রূপান্তর হতে হতে এমন রূপান্তর হয়ে যায় যে আদি অর্থের ভাব বর্তমান অর্থের কোনো মিল থাকে না, তখনই তাকে কি বলা হয়? অর্থ সংক্রমণ বা সংশ্লেষ। মানে ধরো একটা লোক বিশাল মোটা ছিল, ঠিক আছে, ওর ব্রেকআপ হয়ে গেছে, ওর গার্লফ্রেন্ডটা বলেছে ধর তুই দমে মোটা। তো ওই কার হারদের মেয়েদান ফাতে একটা গান আছে দেখবি এরকম, যদিও আমার উচ্চারণ হচ্ছে না। আর একটা কি গান ছিল রে ওইরকম মোটিভেশনাল, আর একটা কি ছিল না, সেই দৌড়ছে প্রচুর, একটা গান আছে দেখবে, ঠুকরা কে মেরা প্যার। তো ঠুকরা কে মেরা প্যার এত জিম করেছে আর এত আং বাং খেয়েছে যে শেষেই খেঁকড়া হয়ে গেছে, একদম রসুনের থেকে অধীন। তখন মেয়েটা বলছে তুই ফুটে গেছিস, আর আর যাও পেতিস আর কিছুই পাবিনি। মানে একে চিনাই যাচ্ছে নি, সে এতটাই পরিবর্তন হয়ে গেছে, মানে ওই আর সেরকম মণ্ডপ মানে পরিবর্তন হতে তো এমন হয়ে যাবে যে মানে কি বলবো, যে কিছুই বুঝতে পারবেন, সেই হচ্ছে বিষয়। মণ্ডপ, দেখো মণ্ডপ, মণ্ডপ শব্দের মূল অর্থ ছিল, দেখো মণ্ড মানেই হচ্ছে কি বলতো, ফ্যান পানকারী, হ্যাঁ সরি পানকারী। মানে মণ্ডপ বলতে বোঝানো হচ্ছে যারা ফ্যান পান করে, ফ্যান ফ্যান ফ্যান, ভাতের ফ্যান, যাই হোক ফেনা টাইপের ফ্যান পানকারী, তাদেরকে বলো তো মণ্ডপ। কিন্তু বর্তমানে মণ্ডপ মানে কি বুঝিস রে বাবা? হুম, মণ্ডপ মানে পূজার মণ্ডপ। পূজার মণ্ডপ। কোথায় যাবি রে? এই মণ্ডপ দিক দিয়ে ঘুরে আসি। তাহলে দেখো, কিন্তু বর্তমানে মন্দিরের সংলগ্ন স্থান অর্থে ব্যবহৃত হয়। মণ্ডপ শব্দটি তার আদি অর্থ থেকে কি হয়েছে, পরিবর্তিত একদম একটা নতুন অর্থ রূপ লাভ করেছে। হ্যাঁ রে ভাই, যে কোনো ফ্যান যারা খায়, পানকারী, মানে ফ্যান পানকারী, তাদেরকে বলা হচ্ছে মণ্ডপ। যারা ফ্যান পান করে তাদেরকে মণ্ডপ বলা হয়। ওইটার সাথে মন্দিরের কোনো যোগসূত্র আছে? অর্থটার সাথে দুটো অর্থ আলাদা নয়, পুরো ভিন্ন, সেই জন্য। এবারে গবাক্ষ, গবাক্ষ দেখো, গবাক্ষ শব্দের আদি অর্থ ছিল গরুর চক্ষু, মানে গরুর চোখ, সেটা ছিল গবাক্ষ। কিন্তু বর্তমান অর্থে জানালা। বাবুরা বলো, গরুর চোখ আর জানালা কোথায় আছে? তুমি যদি যাইনি বলো বাবারে আমি জানালা, গরুর চোখ, ডাক্তার হয়তো গরুর চোখ খুললো, তুমি যাইনি বলছো জানালা খুললে,
গবাক্ষ খুললে জানালা খুললে হবে? হবে না নুনু। তাহলে দেখো গবাক্ষ শব্দের আদি অর্থ ছিল গরুর চক্ষু, বর্তমান অর্থ হচ্ছে কি? জানালা। জানালা। তাহলে দুটো অর্থের জানালা। অতল গভীর পার্থক্য। ঘর্ম, ঘর্ম শব্দের আদি অর্থ কি ছিল বাবু? গরম। ঘর্ম শব্দের আদি অর্থ আগেকার সময় গরম, আর প্রচলিত অর্থ ঘাম বা সেদ। মানে মনে করো তোমার প্রচুর ঘাম পড়ছে, ঠিক আছে, শরীর থেকে, আর তুমি বাপ বিরাট গরম পড়ছে গাটা থেকে, হবে এরকম? হবে? না না স্যার। তাহলে দেখো ঘর্ম আগেকার অর্থ হলো গরম, কিন্তু বর্তমানে ঘর্ম শব্দের অর্থ হচ্ছে ঘাম বা সেদ। তোমরা সেদ শব্দটা শুনেছো কোথাও বৈষ্ণব পদাবলিতে? হ্যাঁ স্যার, সেকেন্ড শুনেছি। সেমিস্টারে পড়েছো? নিরোদনয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, সেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। সেদ মানে সাদা। রে হ্যাঁ দাদা, স্যার, পড়েছি। সেদ মানে হচ্ছে ঘাম। না, সেদ মানে ঘাম। ওই তো হ্যাঁ স্যার, বৈষ্ণব হ্যাঁ স্যার। পদাবলীর পদটা বললাম, নিরোদনয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, সেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। মানে এমন ভাবে ঘামটা পড়ছে, সেই ঘাম থেকেই যেন বিভিন্ন ধরনের ভাব, মানে এটা মানে কি সুন্দর কাব্য সৌন্দর্য এখানে। ঘামটাও যেন, যেটা মানুষ দুর্গন্ধ ভাবে, সেই জায়গাটা থেকে যেন একটা নতুন নতুন একটা ভাব সৃষ্টি হচ্ছে, ধরনের শাস্তিক ভাব আসছে এখান থেকে। তাহলে এইটা হচ্ছে বিষয়। তাহলে সেদ মকরন্দ, তাহলে সেদ মানে হচ্ছে ঘাম, যেটা বিন্দু বিন্দু চুয়ত, মানে বিন্দু বিন্দু পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে। চৈতন্যদেবের ইয়ে করেছে এটা, আমাদের রূপ বর্ণনা করা হয়েছে এখানে, ঠিক না? তো এই হচ্ছে বিষয়। বোঝা গেল বিষয়টা কি বললাম? দেখো ঘর্ম আদি অর্থ ছিল গরম, আর বর্তমানে অর্থ সেদ, দুটোর মধ্যে মিল আছে? আছে? না। নেই। এবার হচ্ছে পাত্র, এইটা থেকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আসল খেলাটা কোথায়। এটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট হবে তোমাদের পরীক্ষার জন্য, এত বেশি ইম্পর্ট্যান্ট হবে ধারণার বাইরে। দেখো নুনুরা, কি বললাম প্রথমেই, যে শব্দার্থের পরিবর্তন কিসের মাধ্যমে ঘটে? ধাপের মাধ্যমে ঘটে। নির্দিষ্ট ধাপের মাধ্যমে যেতে 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 এমন পরিবর্তন হয়ে যায় যে নিজের মা নিজের ছেলেকে চিনতে পারেনি, এরকম ব্যাপার স্যাপার। পাত্র, এইটা হচ্ছে অর্থের, দেখো ভালো করে দেখো, এইটা হচ্ছে উদাহরণটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সংক্রম, অর্থের সংক্রমের উদাহরণ। ওকে, দেখো পাত্র এর আদি অর্থ ছিল পান করার আধার, তাই তো? মানে যে কোনো পান করার আধার পাত্র। আধার মানে কি? আধার মানে হচ্ছে এইটা, যেটা দিয়ে তুই রাখিস, ঠিক আছে। এরপরে জলের পাত্র বা জলের আধার, মানে যে পাত্রটাতে তুই রাখিস জলটা, ঠিক আছে, সেটাই। আধার মানে হচ্ছে কোনো একটা জিনিস রাখার জিনিস, এবার যে জিনিসটা রাখবি সেই জিনিসটা হয়ে গেল ওর আধার। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? এই আধার শব্দটা তোমরা হ্যাঁ। আরো পড়বে ভবিষ্যতে, যখন 6 সেমিস্টারে উঠবে মহেশ গল্পে। ওকে, তোমাদের মহেশ গল্পটা আছে। এবার প্রচলিত অর্থ হচ্ছে পাত্র মানে বর। বাবুরা, পান করার আধারকে বর বলা হয়। তুমি বলবে আমি পান করার আধার আনতে যাচ্ছি। কোথায় যাবি রে? এই পান করার আধার আনতে যাচ্ছি। মানে তুমি, মানে একটা মেয়ে হয়তো বিয়ে করতে যাবে, মানে হ্যাঁ, মানে ধরে নাও কলিযুগ তো, এখন মেয়েরাও যেতে পারে, বদলে গেছে না সব কিছু। মেয়ে হয়তো বিয়ে করতে যাবে, তো মেয়েটাকে জিজ্ঞেস করছে কোথায় যাবে? এই পান করার আধার আনতে যাচ্ছি, মানে বরকে আনতে যাচ্ছে সে। এটা হয় নাকি? বর ওর পান করার আধার। না স্যার, না। তো তাহলে দেখো, পান করার আধার আদি অর্থ পাত্র, মানে যে জল যেখানে রাখা হতো সেটাই হচ্ছে কি আমাদের এটা পান করার আধার, সেটা হচ্ছে পাত্র। ওকে, এরপরে পান করার আধার মানে যে আধারে তুমি জল রেখে পান করবে, সেটা, সেই পাত্রটা। এরপর প্রচলিত অর্থ হচ্ছে বর। বাবুরা, দুটার মধ্যে কোনো কানেকশন আছে? আছে? না স্যার, না কিন্তু স্যার। বর্তমানে তোমরা পাত্র মানে এটা জানো, বর্তমানে পাত্র মানে বর, এটা কিন্তু সবাই জানো। না। হ্যাঁ রে, তুই বর্তমানে পাত্র মানে বর এটা জানিস না? জানি। বড় তুই না বলছিস একদম। বর্তমানে পাত্র, আচ্ছা, জানি। এইটা বর্তমানে পাত্র আনতে যাবো মানে বর, পাত্র পাত্রী ওইটাই তো লেখে। বিহার কার্ডে কখনো বর বউ লেখে? পাত্র পাত্রী লেখে, না। তাই তো? না স্যার। তাহলে বর্তমানে পাত্র।
আর কিন্তু আগেকার সময় ছিল পান করা আধার। এবারে দেখো এইটা হলো ভালো করে দেখো, এই তাহলে তোমরা বাবুর আমাকে এইখান থেকে বলো এইটা পাত্র, এইটা গেল একটা বিষয়, এইটা তিনটে থেকেই হয় ধাপে ধাপে। পাত্র শব্দের আদি অর্থ ছিল পান করার আধার, ঠিক আছে। তারপরে হয়ে গেল যে কোনো রকমের আধার। তাহলে এটার কি হলো, এটা কি হলো? অর্থের প্রসার। হ্যাঁ 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 প্রসার হ্যাঁ অধিক। হ্যাঁ 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 হ্যাঁ। এটা ভুল হয়েছে দেখ, ভালো করে দেখো। পাত্র শব্দের আদি অর্থ ছিল পান করার আধার, হয়েছে। এবার হচ্ছে বিস্তার। যে কোনো রকমের আধার। তাহলে এখানে এই এই জায়গাটা একটু ভুল হয়ে আছে, আমি একটু ভুল ইয়ে হয়ে গেছে, এটা ইয়ে করে নেব। পান করার আধার ছিল, আরে ভাই, যে পাত্রে জল রেখে যে পাত্রে পান করা যায় সেটাই হচ্ছে কি পাত্র। আর যে কোনো রকমের আধার, যে কোনো রকমের আধার, তাহলে একটা সিম্পল থেকে যদি যে কোনো আসে তাহলে সেটা কি হয়, ছোট থেকে যদি বড় হয় তাহলে সেটা কি হয়? অর্থের সংকোচ। ঠিকই তো আছে, অর্থের প্রসারই তো হবে। মানে আমি যেমন ভাবে তোমাদেরকে নিয়ে যাব তোমরা সেইভাবে চলবে, নয় মানে তোমাদের নাথিং আইডিয়া। হ্যাঁ ওইটাই ভাবছি। মানে মানে আমি ভুকু তো তোমরা ভুকু, তাই তো? বারে 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 না আমি স্যার, আরো না স্যার ওটা ভাবছি যে এটা তো ঠিকই আছে, তারপরে আপনি কাটলেন কেন? না না, আমার মুখ ভুল বলছে কিন্তু আমার মনটা একটু গাঁজা খেয়ে নিয়েছে আর কি, বুঝলি? তো দেখো পান করার আধার ছোট জায়গা থেকে বড় জায়গা চলে আসছে, ঠিক আছে, তাহলে অর্থের প্রসার ঠিকই আছে। সরি, ঠিক আছে, ব্যাপারটা হলো তাহলে দেখো একটা ধাপ গেল। এই ধাপটা কি হলো, পান করার আধার থেকে হলো যে কোনো রকমের আধার। এরপরে যে কোনো রকমের আধার, ভালো করে দেখো, যে কোনো রকমের আধার থেকে যদি হয়ে গেল কন্যা দান করার আধার, ভালো করে দেখো। এরপরে যে কোনো রকমের আধার, এইটা পাত্র শব্দের আদি অর্থ যে কোনো রকমের আধার থেকে হয়ে গেল কন্যা দান করার আধার। তাহলে দেখো এটা যে কোনো রকমের, আর এখানে শুধুমাত্র কন্যা দান করার আধার। এরে ভাই, কন্যা দান করার আধার মানে কি? কন্যা কাকে দান করা হয়? বাপকে? পাত্রকে। পাত্র। বরকে দান করা হয় তো। এরপরে কন্যা দান করার আধার থেকে হয়ে গেল বর, এখান থেকে হয়ে গেল বর। সরি, এই জায়গাটা থেকে হবে না, ডাইরেক্ট এই জায়গা থেকেই হবে, এই জায়গাটা থেকেই হবে। পান করার আধার, এইটা একটা ধাপ এলো, এইটা প্রসার ঘটলো। এরপরে এখান থেকে এলো কন্যা দান করার আধার, তারপরে এখান থেকেই ঢুকছে বর, এই জায়গাটা থেকে। এবারে ধর পান করার আধার থেকে বরের কোনো কানেকশন আছে? আছে? এইখানে দেখো, এই জায়গাটা দেখে ভালো করে বুঝতে পারবে। সংস্কৃতে মানে এই পাত্র, হ্যাঁ, সংস্কৃতে পাত্রের অর্থ ছিল পান করার আধার, তাই থেকে অর্থ বিস্তারে বা প্রসারে, ফলে এর মানে দাঁড়ালো কি যে কোনো রকমের আধার। তা থেকে অর্থ সংকোচের ফলে মানে দাঁড়ালো কি কন্যা দাঁড় করার আধার। এখন সংকীর্ণ অর্থে কি দাঁড়ালো? বর। সংকীর্ণ অর্থ এখন কি দাঁড়ালো? বর। মানে এইটা কি ঘটলো আমাদের, আমাদের এইটা ঘটলো আমাদের কি অর্থের সংক্রম, যেটা এখানে সংকীর্ণ অর্থটা না এড করলেও চলবে। এখন বর্তমানে ইয়ে হলো কি হলো বর। অর্থাৎ দেখো, যেহেতু মূল অর্থের সঙ্গে বর্তমানের অর্থের যোগ সহজে খুঁজে পাই না, সেহেতু এইটা অর্থ সংক্রম আমরা বলতে পারি। তুমি বলো, মূল যে জায়গাটা সেখান থেকে তুমি কোনো রকমে এই পান করার আধার থেকে কখনো কোনো রকম ভাবে তুমি বর ইয়ে পাচ্ছ? পাচ্ছ? পাচ্ছি না। এখন ঘটনাটা হলো আমাদের তাহলে বরটা এলো কোথা থেকে? আমাদের বরটা এলো এই কন্যা দান করার আধার থেকে, আমরা এলো বর। বুঝতে পেরেছো? এখান থেকে এলো বর, কিন্তু মূল শব্দ থেকে কিন্তু এর মূল অর্থ থেকে ওর কি কোনো ইয়ে যোগাযোগ পাওয়া যায়নি বলে কি হচ্ছে, এর অর্থটা পাওয়া যাচ্ছে না, মিলছে না। অর্থাৎ ধাপে ধাপে এগোতে এগোতে এমন একটা চলে এসেছে যে মূল শব্দের সাথে বা মূল অর্থের সাথে এর কিন্তু কোনো কানেকশন নাই। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বলো, ক্লিয়ার সবার এটা? এবার চামচে, চামচে মানে জানিস? চামচে মানে কি? চামচে, হুম, স্যার জানি। চামচে মানে জানিস নি তোরা? চামচে স্যার মানে, চামচে মানে চাকর তো হবে। তো সে ঠিক আছে। চামচে মানে কিন্তু আগেকার, আরেকটা আছে স্যার। চামচে, হ্যাঁ, চামচে মানে আগেকার, মানে চামচে তোরা তো শুধু ওই চামচা চামচি, তোর চামচি বটে তো,
এগুলাই সেই হাঁড়িমুখী খুন্তিমুখী নিবংশ হবিল তুই, এগুলাই তোদের মনে হবে। চামচে, এই চামচে শব্দের অর্থ ছোট্ট হাতা, রান্না করার একটা উপকরণ রে গাধা। চামচে আগেকার সময়, ঠিক আছে, সাম্প্রতিক কালে মানে আগেকার সরি, সময়। ওটা চামচও তো বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, চামচ। চামচও বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ছিল চামচে। না, চামচে চামচে বললে তো উল্টা পাল্টে বুঝবে কি? আচ্ছা সেটা ঠিক আছে, এত ছোট হাতা, ঠিক আছে, ছোট্ট হাতা থেকে কি হয়ে গেছে, এটা থেকে হয়ে গেছে কি, তোষামোদকারী। এটা থেকে হয়ে গেল তোষামোদকারী। তোষামোদকারী মানে কি বলতো? হুম, বলতে পারবে? তোষামোদকারী মানে হচ্ছে, হ্যাঁ বলো। মানে ধরো তোষামোদকারী মানে হচ্ছে এমন একটা ঢেমনা ব্যক্তি যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, ঠিক আছে, কোনো ক্ষমতাশীল ব্যক্তির মিথ্যা প্রশংসা করে, তাকে বলা হচ্ছে তোষামোদকারী বা অতি অনুগত ব্যক্তি। তাহলে বলো তো বাবুরা, এই ছোট হাতা কি কখনো তোষামোদকারী হতে পারে? এরা যার কোনো প্রাণ নাই, তার সাথে এইটার কোনো কানেকশন আছে? আছে? না। নেই তো। তো তোষামোদকারী মানে হচ্ছে সেই ব্যক্তি যে নিজের স্বার্থ পূর্ণ করার জন্য ক্ষমতাশীল ব্যক্তির একটু মিথ্যে প্রশংসা করে। আরে ভাই, ক্ষমতাশীল ব্যক্তির চটি চাটবি তো চাকরি পাবি, মানেটা বুঝতে পারলে? আগেকার সময়। হ্যাঁ স্যার। আর বর্তমানে নাটক যদি করো তো বুল্ডোজার চলবে। তারপরে জানি না কতটা। তাহলে তোষামোদকারী মানে হচ্ছে সেই সকল ব্যক্তি যারা কি করতো না, ওই যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ক্ষমতাশীল ব্যক্তি, হুম, যারা উপরের, মানে কি বলবো, ঊর্ধ্বের মানুষ আর কি, হ্যাঁ, বড় লোক মানুষ আর কি, ক্ষমতাশীল ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি তো বলা যাবে না, যাদের ক্ষমতা থাকে তাদের সম্মান থাকে না আর কি। তো সেই সকল ব্যক্তিদের মিথ্যা প্রশংসা করে, হ্যাঁ। তো সেইটা হচ্ছে তোষামোদকারী। এই হচ্ছে বিষয়। তাহলে দেখো দুটো আলাদা, তাহলে এটা ওয়ান টাইপ অফ অর্থের সংক্রম। হ্যাঁ, বলো, অর্থের সংক্রম বোঝা গেল। অর্থের সংক্রম হচ্ছে এইটাই যেটা ধাপে ধাপে বদলিতে বদলিতে এমন বদলে যায় যেটার সাথে আদি অর্থের কোনো কানেকশন থাকে না, ওর যোগ খুঁজে পাওয়া যায় না। অর্থ সংক্রম। সন্দেশ ভালো করে মনে রাখবে, আর পাত্রটা মনে রাখবে, এই দুটো মনে রাখলেই যথেষ্ট। আর চেষ্টা করে বাকিগুলো একটু মনে রাখ। ক্লিয়ার হয়ে গেছে বাবুরা? বলো, এনি ডাউট, এনি কোশ্চেন? না স্যার। দাঁড়াতো একটু, দেখো যদি কোনো সমস্যা হয় তো আমি আসছি একটু, 1 মিনিট। একটু মিলিয়ে দেখো, হ্যাঁ, পিডিএফ গ্রুপে দেওয়া আছে, দেখে নাও একটু হালকা করে। বলো রে নুনুরা, কোনো সমস্যা আছে? হ্যালো, না স্যার। কারো কোনো সমস্যা নেই তো? চলো, না এরপরে স্যার। এরপরে আমরা পেলাম দুটো, দুটো আমরা কি পেয়েছি, গৌণ, দুটো গৌণ ধারা আছে। একটা হচ্ছে অর্থের উৎকর্ষ, আর একটা বা অর্থের উন্নতি। মানেটা কি, একটা শব্দের অর্থ যদি মনে করো খুব বাজে, মানে হীন, একদম নিম্নতর অর্থ বোঝাতো, আর সেই শব্দটার অর্থই যদি পরবর্তী সময় খুব সম্মানীয় অর্থে বোঝায়, উচ্চতর অর্থে বোঝায়, তখন সেটাকে কি বলা হয়, বলে ফেলো।
অর্থের উৎকর্ষ বা অর্থের উন্নতি। উৎকর্ষ। উৎকর্ষ মানেই হচ্ছে উন্নতি, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে দেখো, কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে শব্দটির প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তার চেয়ে সম্মানিত বা আদৃত ভাব বা বস্তুকে বোঝায়, তাহলে সেটা অর্থ উন্নতি। মানে কোনো শব্দের অর্থ যদি আদিতে হীন থেকে হীনতর অর্থে বোঝাতো, কিন্তু পরবর্তী সময় যদি সেই অর্থটাই সম্মানিত অর্থে বোঝায় বা অর্থের উন্নতি ঘটে, তখনই তাকে আমরা অর্থের উৎকর্ষ বা অর্থের উন্নতি বলবো। অন্যভাবে আমরা কি আছে না, যখন কোনো শব্দ তার মূল অর্থ হীন বা সাধারণ অর্থ পরিত্যাগ করে উন্নতর অর্থ বহন করে, তখন তাকে শব্দের উৎকর্ষ বা উন্নতি বলা হয়। অর্থাৎ যখন কোনো শব্দ তার সাধারণ অর্থ বা নিম্নতর অর্থকে ত্যাগ করে উন্নতর অর্থ ধারণ করে বা বহন করে, তখন তাকে কি বলা হয়? অর্থের উৎকর্ষ বা উন্নতি। বোঝা গেল? বুঝতে পেরেছিস? চলে আয়, নতুন একটা জিনিস বুঝে নাও। দুহিতা। দুহিতা দুহিতা আগেকার সময় ছিল দহনকারী নারী, কিন্তু বর্তমানে কন্যা অর্থে ব্যবহৃত হয়। দহনকারী নারী মানে কি বলো? মানে যে সবসময় পুড়ায় সে, কিন্তু বর্তমানে কন্যা অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো, অর্থটার কি হয়েছে? গুণগত মানটা বেড়েছে। কন্যা মানেই খুব আদরের, ঠিক আছে? অত ইম্পর্টেন্ট নয়। মন্দির প্রচন্ড ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ, কিন্তু বর্তমান অর্থ হলো দেবালয়। হ্যাঁ বাবু, গৃহ আর দেবালয় এক? না। গৃহতে বসে বসে না বেশ কড়া করে খাসি মাংসটা খেতে পারবে। হ্যাঁ, মন্দিরটাই খেয়ে দেখাতো, দেবালয়ে খেয়ে দেখাতো। মন্দিরে ঘন্টি দেবালয়ে ঘন্টি দেবালয় মানে কি? দেবতার আলয়, তাই তো? তাহলে দেখো, মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ। গৃহ থেকে যদি ট্রান্সফার হয়ে দেবালয় আসে, তাহলে গৃহ শব্দের অর্থ হচ্ছে আমরা যেখানে বাস করি, মনুষ্য জাতি। আর দেবালয় অর্থ মানে যেখানে দেবতারা বাস করে। তাহলে এই মন্দির শব্দের আগে অর্থ ছিল গৃহ, সংকীর্ণ অর্থ, নিম্ন। দেবালয়ের কাছে গৃহ তো নিম্নই রে ভাই, সোজা কথা না? তাহলে আগে যদি মন্দিরের অর্থ গৃহ থাকতো, আর বর্তমান যদি দেবালয়, সেই মন্দির অর্থটাই গৃহ অর্থটা ত্যাগ করে যখন দেবালয় অর্থে ব্যবহৃত হলো, তখন অর্থটা কি হলো? অর্থের গুণগত মানটা বাড়লো, অর্থের ভাবটার উন্নতি ঘটলো। বলো, হ্যাঁ। তাহলে সেটা কি হয়ে গেল? আমাদের উৎকর্ষ। পুরোহিত। পুরোহিত শব্দের অর্থ, পুরোহিত মানে হচ্ছে অগ্রে স্থাপিত, যেটা আগে স্থাপিত হয় সেটাই পুরোহিত। যদি বলা হয় কোন স্বরাগমকে পুরোহিত বলা হয়, কি হবে উত্তর? আদি স্বরাগমকে, কারণ অগ্রে থাকে, তাই তো? কে? স্বর আগে চলে আসে। হা দেখ, বুঝলো না ইয়ারা? আদি স্বরাগমের একটা উদাহরণ দাও। স্কুল। স্কুল। স্কুল থেকে স্কুল, আগে কে বসলো? অশ্বই। যেহেতু স্বর এখানে আগে চলে আসছে, আগে বসছে, সেহেতু একে আদি স্বরাগমকে পুরোহিত বলা হয় অন্য অর্থে। জানি না তোমাদের পিডিএফে আমি দিয়েছি কিনা, দেখে নেবে একবার, যদি না থাকে তো আমাকে জানাবে। আছে ওখানে পুরোহিত? পুরোহিত পুরোহিত নেই স্কুলে। ও, তাহলে ওইখানে আমি পিডিএফটাতে পুরোহিতটা আমি অ্যাড করিনি, তোমাদেরকে আমি পুরোহিত কোনো এক ইয়ের সময় আমি ইয়ে করে দেবো। হ্যাঁ, আদি স্বরাগমকে পুরোহিত বলা হয়, কারণ স্বরটা আগে বসে। এবার ছেড়ে দাও এটা। তাহলে দেখো, পুরোহিত মানে হলো অগ্রে স্থাপিত। দাদা বুঝলাম না, বুঝলাম না দাদা। ও, তুমি একটা পুরোহিতকে ডাকবে আর তুমি সামনে বসবে আর পেছনে সে পূজাগুলো শুনবে নাকি তোমার, এরকম? না। হ্যাঁ, মানে পুরোহিত পেছনে ঘন্টি ঘন্টি পিটবে আর তুমি ওখানে যা নয় তাই রিলস চালাই দিবে ওইখানে,
সম্ভব না। পুরোহিত যারা সম্মানীয় ব্যক্তি, ঠিক আছে, তারা যারা অগ্রে স্থাপন করে, ওকে, তারাই তো। আগেকার সময় পুরোহিত শব্দের অর্থ ছিল কি? অগ্রে স্থাপিত, যারা সামনে স্থাপন করে। কিন্তু বর্তমান শব্দটি উন্নতর অর্থে ব্যবহৃত হয়। পুরোহিত শব্দের অর্থ হচ্ছে পূজারী বা ব্রাহ্মণ। তাহলে দেখো, আগেকার শব্দের অর্থ ছিল অগ্রে স্থাপিত, মানে যেটা আগে, এরপরে সেটা কুকুরও হতে পারে, সেটা বিড়ালও হতে পারে, যাই হতে পারে, আগে স্থাপন করলেই হলো পুরোহিত। তাহলে এটা তো একটা হীনতর জিনিস না, হ্যাঁ কি না? তাই তো, হীনতর জিনিস। কিন্তু পরে যদি সেটাকে এই পূজারী অর্থে ব্যবহৃত হয়, ব্রাহ্মণ অর্থে ব্যবহার, তাহলে বলো অর্থটার অর্থ সামনে গেল, উন্নতর হলো। হ্যাঁ, বাতুল, ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো বাউল, তাই তো, পড়েছো তোমরা বাউল। বাতুল শব্দ থেকে বাউল হ্যাঁ, স্যার। শব্দের উৎপত্তি, ঠিক আছে, বাতুল শব্দ থেকে বাউল শব্দের উৎপত্তি। আর বাউল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যারা উন্মাদ, যারা পাগল, যারা বায়ুগ্রস্ত, তাদেরকে বলা হয়। তাহলে দেখো, যারা উন্মাদ এবং যারা পাগল, আর বর্তমানে বাউল মানে কি? একটা বিশেষ সম্প্রদায়, যারা কি না বলে গান। যে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, ওইরকম একটা গান আছে, দেখবি। তারপরে বলবে যে তোমার মধ্যেই সব কিছু আছে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার নিজের মানে কায়া সাধনা করো, তুমি তোমার নিজের দেহকে সাধনাতা করো, তোমার মধ্যেই সেই প্রেমিক, স্যার, মনের মধ্যে হ্যাঁ, সবকিছু আছে। ঠিক, তোমার মধ্যেই সেই মনের মানুষটা রয়েছে যার তুমি সন্ধান করছো, মানে প্রাকৃতিক প্রকৃতগত যে মনের মানুষ তোমার, সে তোমার মনের ভিতরেই রয়েছে, তুমি তাকে সন্ধান করো। ওই রাস্তাঘাটের মনের মানুষকে হলে ভালোবাসা, বুকে ব্যথা, চোখে জল, ওই হবে। তাহলে বিশেষ সম্প্রদায় মানে হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়। ভালো করে দেখো, মানে হচ্ছে বাউল, যারা যারা আধ্যাত্মিক গত কথা বলে তাদেরকে। তাহলে অর্থটার এই পাগল থেকে আধ্যাত্মিক হওয়া মানে তো ভাই সোজা কথা না, অর্থের উন্নতি ঘটলো, সোজা কথা না, হ্যাঁ কি না বলো? তাই তো, ক্লিয়ার। এরপর হচ্ছে ভোগ। আগেকার সময় ভোগ মানে ছিল উপভোগ বা খাদ্য সামগ্রী, কিন্তু বর্তমানে ভোগ শব্দের অর্থ যে খাবারটা আমরা দেবী দেবতাদেরকে দিই, তাই তো, অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী হচ্ছে ভোগ। দুটার ভিতরে পার্থক্য নাই। আমি মাংস খাই যাবো আর বলবো আমি দেবতাকে আমি ভোগ দিলাম, হ্যাঁ নাকি রে? হয় নাকি? হয়? না। কখনোই নয়। তাহলে আগেকার সময় ভোগ মানে ছিল খাদ্য সামগ্রী বা উপভোগ, কিন্তু বর্তমানে দেবতাদেরকে আমরা যেটা দিই সেটাই হচ্ছে ভোগ, ঠিক না? ক্লিয়ার। এবারে পঙ্কজ, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ভালো করে বাবুরা ইয়ে করে রাখবে। পঙ্কজ শব্দের আদি অর্থ পাঁকে জন্মে যা। কোথায়? পাঁকে। দারুণ জিনিস, পাঁকটা বিরাট বললাম, মুখে মাখবি। आपका टूथपेस्ट में नमक है, পাঁক মাখো, পাঁক, পাঁক মাখবি মুখে। পাঁকে জন্মে যা, অর্থাৎ যেটা পাঁকে জন্মেবে সেটাই হচ্ছে কি? পঙ্কজ, কিন্তু বর্তমানে অর্থ হচ্ছে পদ্ম। তাহলে ভালো করে দেখো, ড্রেনে জন্মে যা সেটাই যদি বলা হয় পঙ্কজ, আর বর্তমানে ওই অর্থ পঙ্কজ শব্দের অর্থটাই দাঁড়ালো পদ্মফুল, তাহলে বলো অর্থটার কি ঘটলো? কি ঘটলো অর্থটার? অর্থটা উন্নতি হয়েছে? হ্যাঁ, স্যার। এরপরে অন্য দিক দিয়ে এটা আর একটা হয়েছে, ঘটেছে, সেটা কি? পাঁকে জন্মে যা, অবনতি, অতিরপি। না না রে নুনু, অবনতি হয়েছে। হ্যাঁ, স্যার। কোথায় তুমি ক্লাস করছো? পাঁকে জন্মে যা, অর্থাৎ যা কিছু পাঁকে জন্মাবে সেটাই পদ্ম, যা কিছু হতে পারে, কিন্তু বর্তমানে পদ্ম, পদ্ম পাঁকে জন্মে? না, না, স্যার। তাহলে হবে না। সেই দিক দিয়েও তাহলে আমরা যদি এইটা যদি আমরা ভাবতাম যে একটা বড় জিনিস থেকে ছোট জিনিস বোঝাচ্ছে, না, হবে না এখানে। শুধুমাত্র পদ্ম, পদ্ম কখনো ওই জায়গা হয় না। পাঁকে জন্মে যা, যেটা পাঁকে জন্মে সেটাই হলো পঙ্কজ, কিন্তু বর্তমানে পদ্ম, পদ্ম, পদ্ম থেকে অধিষ্ঠান করে পদ্ম থেকে ব্রহ্মা। আমাদের জাতীয় ফুল কি? পদ্ম। 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 অর্থটার উন্নতি ঘটছে, ঘটেছে তো, অর্থের উন্নতি, বলো। হ্যাঁ, অর্থের উন্নতি ঘটেনি এখানে? যেটা পাঁকে জন্মাবে, আমি পাঁকে গড়াগড়ি হ্যাঁ, খাবো, স্যার, হ্যাঁ বুঝেছি। সেটাই বলো।
না বুঝলেও হুঁকে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ কর, আমি বেঁচে যাই। এবারে কি হলো, অর্থের অপকর্ষ বা অর্থের অবনতি। এ বাবুরা ক্লিয়ার হয়েছে তো? দেখো পরে আমাকে কিছু বলবেনি কিন্তু, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, আরো বলছি, জিজ্ঞেস করবে কিন্তু অসুবিধা হলে। কিরে, বোকা করাস না রে হ্যাঁ একদম। স্যার হয়েছে। বিরাট গরম লাগছে। আরে অর্থের বললাম গ্রুপে আমাকে একটু বরফ ভিক্ষে দিয়ে যাও, এখন পর্যন্ত কেউ আসেনি। অর্থের অপকর্ষ বা অর্থের অবনতি মানেটা কি? একটা বিরাট অর্থ ছিল যার, একটা সম্মানিত অর্থ ছিল যার, সেটার অর্থটা ডাউন হয়ে কি হয়ে যাবে? অর্থের অবনতি, মানে অর্থটা হীন থেকে হীনতর হয়ে যাবে, বাজে হয়ে যাবে, ঠিক না? কোনো শব্দের অর্থ পরিবর্তনের ফলে যদি এমন হয় যে শব্দটির পূর্বাপেক্ষা হেয়, হেয় মানেই হচ্ছে নিম্নতর বা তুচ্ছ বিষয়কে বোঝাচ্ছে, তাহলে সেইটাকে কি বলা হয়? অর্থের অবনীত। মানে পূর্বাপেক্ষা মানে পূর্বের থেকে যদি বর্তমানে সেটাকে তুচ্ছ বোঝায়, নিম্ন বোঝায়, সেটা এইটা দেখ, যখন কোনো শব্দ তার মূল উন্নতর অর্থ হারিয়ে নিম্নতর বা অবনত অর্থ বহন করে, তখন তাকে শব্দার্থের অপকর্ষ বা অবনতি বলা হয়। বুঝতে পারলে বিষয়টা? যখন কোনো একটা শব্দ তার উন্নতর অর্থ ছেড়ে যদি নিম্নতর অর্থ গ্রহণ করে, তখন তাকে অর্থের অবনতি বলা হয়। ক্লিয়ার বাবুরা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রজাপতি, প্রজাপতি একটা শব্দ। প্রজাপতির আদি অর্থ ছিল ব্রহ্মা। হ্যাঁ, বর্তমানে যে বর্তমানে একটা পতঙ্গকে বোঝায়, তাহলে কি রে, ব্রহ্মাকে পতঙ্গ বলবো নাকি? হ্যাঁ, না। আজকে আমি স্বপ্নে ব্রহ্মা পতঙ্গকে দেখলাম, বিরাট বদ দিল আমাকে। বলো হবে? যে বিশাল মাইক্রো দেখতে পাচ্ছি আমি, দুর্দান্ত, হবে কি? হবে না। তা প্রজাপতি আদি অর্থ ছিল কি? ব্রহ্মা। ব্রহ্মা মানেই কি বাবুরা? দেবতা মানেই উন্নতর অর্থ, তাই তো? আর বর্তমানে পতঙ্গ, প্রজাপতি একটা, তাহলে কি হলো, অর্থটা ডাউন হলো, ডাউন হয়েছে তো। নাগর, নাগর আমার নিঠুর বরণ মনও বুঝে না, টাপুর, কি ছিল রে সিরিয়ালটার নাম? সিরিয়াল দেখো না, নাগর আমার নিঠুর বরণ মনোর টাপুর টুপুর। আরে নাগর শব্দের অর্থ হচ্ছে কি? নগরবাসী। কিন্তু বর্তমান অর্থে কি? অবৈধ প্রণয়ী। এখন শব্দটা অবৈধ প্রণয়ী, নাগর শব্দটি এখন তার, ভালো করে বোঝো। নাগর শব্দের অর্থ ছিল আগেকার সময় নগরবাসী, যারা নগরে বাস করত তাদেরকে নাগর বলা হতো। কিন্তু বর্তমানে হচ্ছে অবৈধ প্রণয়ী, যেটা স্যার মানে? অবৈধ প্রণয়ী মানে কি? যেটা বৈধ প্রণয়ী নয়, মানে যে প্রেমটা বৈধ নয় সেটা। প্রণয় মানে হচ্ছে প্রেম ছেলের দিক দিয়ে, আর প্রণয়ী মানে হচ্ছে মেয়ের দিক দিয়ে। অবৈধ প্রণয়, কোনো একটা মেয়ের প্রেম যদি অবৈধ হয়, সেটা হচ্ছে অবৈধ প্রণয়। তাহলে বলো দুটোর ভিতরে পার্থক্য আছে কি নেই? হ্যাঁ। ডাউন হয়েছে কি ডাউন হয়নি? বলো, কি মনে হচ্ছে তোমাদের? মহাজন, মহাজনের আদি অর্থ ছিল মহৎ ব্যক্তি। মহাজনের আদি 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 অর্থ কি ছিল? বলো, আদি অর্থ কি ছিল? মহৎ ব্যক্তি। মহৎ ব্যক্তি। কিন্তু স্যার এখন মহাজন বলতেছে ব্যবসায়ী গুলো এই যে থাকে না এই দোকানে। শুধু ব্যবসায়ী লই রে বাপ, সুদখোর ব্যবসায়ী। সুদখোর ব্যবসায়ী মানে ভাবো, এখন ব্যাপারটা হলো, দেখো ঘটনাটা হলো, আগে ছিল মহৎ ব্যক্তি, আর বর্তমানে যদি আমি ব্যবসায়ীও বলি, ব্যবসায়ীর সাথে কি মহৎ ব্যক্তির কখনো তুলনা হয়? কখনো তুলনা হয় না। না। মহৎ ব্যক্তি ওইসব জিনিস জানে না, ওরা কখনো দরদাম করে না, ওরা জীবাত্মা থেকে পরমাত্মার দিকে নিজেদেরকে নিয়োজিত করে, তারাই তো মহৎ, তাই না? যারা সর্বদা বলে সত্য কথা বল, তারাই মহৎ। একটা ব্যবসায়ী বলবে বিশাল তুই সত্য কথা বল, সালা 5 টাকায় নিয়ে আসে 50 টাকায় বিক্রি করবে। তাহলে কি হলো, অর্থের ডাউন ঘটলো? ঘটেছে? বলো। মহাজন শব্দের অর্থ ছিল এইটা, মহাজন শব্দের অর্থ হলো এটা, কি হলো, ডাউন হলো। ঘাস, ঘাস মানে ছিল আগেকার সময় খাদ্য। ঠিক আছে, সরি, হ্যাঁ ঘাস, ঘাস শব্দের আদি অর্থ ছিল খাদ্য।
আর বর্তমান হচ্ছে তৃণ। তাহলে কি রে, তোরা খাবি নাকি তৃণ? হ্যাঁ স্যার ঘাস খাদ্য মানে ওই শাক সবজি গুলাকে ঘাস বলতো কি? হ্যাঁ, সে ধরতে পারো যে কোনো সবুজ জাতীয় ঘাস খাদ্য। হ্যাঁ সবুজ হচ্ছে। কিন্তু এখন তুমি খাবে তৃণ? না বিরাট ব্যাপার আজকে। স্যার এখন একটা গরুর খাবার হয়ে গেছে। জামাই আসিছে, তৃণ ভাজা করবো আজকে, বিরাট ব্যাপার হবে। মাঝ স্যার রাস্তায় খবর, জামাইটা না আগে পালাই যাবে। মাঝ রাস্তায় এসে চলে যাবে লুঙ্গি গুটাই, ঠিক আছে, সেই শান্ত হলুদ দেবতাদের মতো। তাহলে তৃণ অর্থের অবনতি ঘটেছে। ঝি প্রচন্ড ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঝি আদি অর্থ ছিল কি, কি কন্যা। মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না। যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে নামবো না, মানবো না, তোমরা পড়েছো। কিন্তু প্রচলিত অর্থে কি, পরিচারিকা, অর্থাৎ যে বাড়ির চাকর বা চাকরানি, তাকে। কি হলো, অর্থটা ডাউন ঘটলো? ঘটেছে, ঘটেছে। ঠাকুর, ঠাকুর শব্দের আদি অর্থ ছিল দেবতা বা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি। আগেকার সময়, আগেকার সময়। বর্তমানেও আমরা ঠাকুর ব্যবহার করি, কিন্তু বর্তমানে রান্নার ঠাকুর আসে নাই, রাঁধুনি। ঠাকুর অর্থে পাচক বা পাচকীকেও বোঝানো হয়। হয় কি হয় না বলো? রান্নার ঠাকুর কত দূর? রান্নার ঠাকুর শুনেছ? কে শুনেছ? হ্যাঁ স্যার। তাহলে পাচক কি, যারা রান্না করে তাদেরকে পাচক বলা হয়। তাহলে কি হলো, অর্থের অবনতি ঘটল। বলো, ক্লিয়ার হলো তোমাদের? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বল, কারো হ্যাঁ যদি স্যার। কোনো প্রশ্ন থাকে, কোথাও কোনো কিছু যদি থাকে, তাহলে আমাকে জানাতে পারো হ্যাঁ তাড়াতাড়ি। বলে ফেলো, ফটাফট বলে ফেলো। স্যার না স্যার বুঝতে পারছি। ওকে।